প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম অনুশীলনী সমস্যার সমাধান করছি। 1 নম্বরে বলা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির অনুপাত রূপে প্রকাশ করো। প্রথম অঙ্কটা কি দেওয়া আছে 25 ও 35। আমরা আগেই জেনেছি যে 25 এবং 35 এই দুটো হচ্ছে রাশি। প্রথমটা হচ্ছে পূর্ব রাশি, পরেরটা দ্বিতীয় রাশি। জাস্ট অনুপাত রূপে লিখব। কিভাবে লিখব? দেওয়া আছে প্রথম রাশি সমান 25 এবং দ্বিতীয় রাশি সমান 35। এখানে একটা এবং শব্দ লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই, তবে লিখে দেওয়া ভালো। তাহলে প্রথম রাশি 25 আর দ্বিতীয় রাশি সমান 35। সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 25 অনুপাত 35। এখন দেখো 25 এবং 35 কে 5 দিয়ে কাটা যায়, মানে 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে 25 ভাগ 5 অনুপাত 35 ভাগ 5। দুটোকে মনে রাখতে হবে, দুটো রাশিকে সেম সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে করে দিতে হবে। তাহলে আমরা 25 কে 5 দিয়ে ভাগ করলাম, 35 কেও 5 দিয়ে ভাগ করব। তুমি যদি মনে করো এখানে যে না আমি 7 দিয়ে অথবা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করব, না, প্রথমটাকে যা দিয়ে ভাগ করবা দ্বিতীয়টাকেও তা দিয়ে ভাগ করবা। তাহলে 25 ভাগ 5 মানে 5 আর 35 ভাগ 5 মানে হচ্ছে 7। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় অনুপাত সমান 5 অনুপাত 7। খ নম্বর অঙ্কে দেওয়া আছে 7 পূর্ণ 1 ডিভাইডেড বাই 3 এবং 9 পূর্ণ 2 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা লিখব দেওয়া আছে প্রথম রাশি সমান 7 পূর্ণ 1 ডিভাইডেড বাই 3 সমান কত লেখা যায়? আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিব। আর সেই নিয়মটা হচ্ছে এই পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করে লব যোগ করে নিব। যেমন 3 এবং 7 কে গুণ করে কত পাওয়া যায়? 21। তার সাথে 1 যোগ করলে 22 ডিভাইডেড বাই নিচে যেটা থাকবে হর যেটা থাকবে সেটাই লিখতে হবে, অর্থাৎ 3। ঠিক একই ভাবে দ্বিতীয় রাশি সমান 9 আর 5 গুণ করে দিব, তাহলে কত হবে? 45। 45 আর 2 47 ডিভাইডেড বাই নিচে যেটা থাকবে সেটা লিখতে হবে, অর্থাৎ যে হর সেই হরটা একই রকম থেকে যাবে। 5 গুণ 45, 45 আর 2 47 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা লিখব সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান এই যে যেটা পেলাম 22 ডিভাইডেড বাই 3 অনুপাত কত? 47 ডিভাইডেড বাই 5। এবার কি করতে হবে? এবার আমরা আড়াআড়ি গুণ করব। এই 22 এর সাথে 5 এর গুণ করব আর 47 এর সাথে 3 এর গুণ করব। এটাই নিয়ম। তাহলে আমরা কি করব? 22 লিখব, তারপরে গুণ 5 অনুপাত 47 গুণ 3, 47 গুণ 3 গুণ করলে কত পাওয়া যায়? 5 দিয়ে 22 কে গুণ করলে 110 অনুপাত চিহ্ন দিতে হবে। আর হচ্ছে 47 কে 3 দিয়ে গুণ করলে 141। সুতরাং নির্ণয় অনুপাত 110 অনুপাত 141। গণনা কি দেওয়া আছে? 1 বছর 2 মাস ও 7 মাস। আমাদের একটা ব্যাপার মনে রাখতে হবে, এখানে দেখো একক দুই রকম, বছরও আছে মাসও আছে। আমরা একটু খেয়াল রাখবো যদি ছোট এককে নিয়ে যাই, বছর বড় না মাস বড়? বছর বড়, তাহলে ছোটকে মাস। তাহলে আমরা বছরকে মাসে পরিণত করব, 1 বছর 2 মাসকে মাসে পরিণত করব, আর 7 মাস তো আছে, এইটাকে আর কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে লিখব দেওয়া আছে প্রথম রাশি সমান 1 বছর 2 মাস। 1 বছর সমান কত মাস? 12 মাস যোগ এই যে 2 মাস সেটাকে আমরা যোগ করে দেব, আর ব্র্যাকেট দিয়ে আমরা মাস লিখব। এখন আর বছর লেখা যাবে না। তাহলে কত হলো? 12 আর 2 14 মাস। দ্বিতীয় রাশি সমান কত আছে? 7 মাস। তাহলে আমরা লিখব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 14 অনুপাত 7। এখন দেখো এই দুটো সংখ্যার মধ্যে একটা কমন সংখ্যা আছে 7, যেটা দিয়ে 14 কেও ভাগ করা যায় 7 কেও ভাগ করা যায়। তাহলে আমরা ভাগ করে দিব 14 ভাগ 7 অনুপাত 7 ভাগ 7। তার মানে কত হলো? 14 কে 7 দিয়ে ভাগ করলে 2 অনুপাত 7 ভাগ 7 মানে হচ্ছে 1। তাহলে আমরা লিখব নির্ণয় অনুপাত সমান 2 অনুপাত 1। ঘ নম্বর অঙ্কে কি আছে? 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। আমরা কি লিখব? লিখব দেওয়া আছে প্রথম রাশি সমান 7 কেজি, সমান চিহ্ন দিয়ে আমি যদিও পাশাপাশি লিখেছি, তোমরা উপরে নিচে লিখতে পারো অথবা পাশাপাশিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু কেজি কে আমরা কি করব? গ্রাম করব। 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে এখানে যে 7 কেজি আছে, 7 কেজি কে 1000 গ্রাম দিয়ে গুণ করলে এই কেজি আর থাকবে না, একক লিখতে হবে গ্রাম। সমান কত হবে? 7 গুণ 1000 মানে হলো 7000 গ্রাম। দ্বিতীয় রাশি সমান কত? 2 কেজি 300 গ্রাম। তাহলে আমরা কি করব? আগে কেজি কে গ্রাম করব, 2 কে তাহলে গুণ করব 1000 দিয়ে, আর তার সাথে যোগ করে দিব 300 গ্রাম। আমি একবারে গ্রাম লিখেছি তাই ব্র্যাকেট দিয়ে আমি গ্রাম লিখব। ওকে, তাহলে 2 গুণ 1000 সমান 2000 যোগ হচ্ছে 300, সাথে লিখতে হবে গ্রাম সমান কত?
2300 গ্রাম। তাহলে আমরা লিখব সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 7000 অনুপাত 2300। এই যে 7000 আর এখানে 2300, তাহলে 7000 অনুপাত 2300। এবার দেখো 7000 কেও 100 দিয়ে ভাগ করা যায়, আবার 2300 কেও অর্থাৎ 2300 কেও 100 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা 7000 ভাগ 100 অনুপাত 2300 ভাগ 100 এভাবে লিখব। এখন 100 দিয়ে যদি 7000 কে ভাগ করে দেই তাহলে কত হবে? 70। আর 2300 কে 100 দিয়ে ভাগ করলে হবে 23। সুতরাং নির্ণয় অনুপাত 70 অনুপাত 23। উমা নাম্বার আমাকে কি দেওয়া আছে? 2 টাকা ও 40 পয়সা। এখানেও একক দুই রকম, তাহলে আমরা এক রকম করে নিব। যেহেতু এখানে ছোট একক পয়সা আর টাকা হচ্ছে বড়, তাহলে টাকাকে পয়সা করে নিব। আর একটা তো পয়সা আছে, ওটাকে কিছু করতে হবে না। তাহলে আমরা লিখব দেওয়া আছে প্রথম রাশি সমান 2 টাকা, আর টাকাকে যদি পয়সা করি তাহলে 100 দিয়ে গুণ করে দিব। তাহলে 2 এর সাথে 100 গুণ, আর ওখানে টাকা না লিখে লিখব পয়সা। 2 দিয়ে 100 কে গুণ করলে 200 পয়সা, এবং দ্বিতীয় রাশি সমান 40 পয়সা। ওকে, তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 200 অনুপাত 40। এবারে একটা কমন ব্যাপার আছে, 200 কে 40 দিয়ে ভাগ করা যায়, আবার 40 কে 40 দিয়ে ভাগ করা যায়। তাহলে 200 কে যদি 40 দিয়ে ভাগ করি 5, 40 কে 40 দিয়ে ভাগ করলে 1। সুতরাং নির্ণয় অনুপাত 5 অনুপাত 1। 2 নম্বরে বলা হচ্ছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। কিভাবে সরলীকরণ করব? প্রথম অঙ্কটা আমরা দেখি, 9 অনুপাত 12। আমরা লিখব প্রদত্ত অনুপাত সমান 9 অনুপাত 12। এর পরের কাজ, আমরা এই দুটো রাশিকে অর্থাৎ পূর্ব রাশি এবং পরের যে রাশিটা উত্তর রাশি, এই দুটো রাশিকে কত দিয়ে ভাগ করা যায়? তো দেখো 9 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করব, অনুপাত চিহ্ন দিব। তারপরে 12 কে কত দিয়ে ভাগ করতে পারি? 3 দিয়ে ভাগ করতে পারি। এটাই কিন্তু শেষ না, এখানে লিখতে হবে। কি লিখতে হবে? উভয় রাশিকে যত দ্বারা ভাগ করব, আমরা কত দিয়ে ভাগ করেছি? 3 দিয়ে ভাগ করেছি, সেটা লিখব 3 দ্বারা ভাগ করে। এর পরের কাজটা কি? পরের কাজ হচ্ছে এই ভাগফলটা লিখে দিতে হবে। 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 অনুপাত 12 কে 3 দিয়ে ভাগ করলে হয় 4। এরপরে কাজ কি লিখব? কি লিখব? নির্ণেয় সরল অনুপাত সমান 3 অনুপাত 4। খ নম্বরে দেওয়া আছে 15 অনুপাত 21। আমরা লিখব প্রদত্ত অনুপাত সমান 15 অনুপাত 21। আচ্ছা, 15 কে 3 দিয়ে ভাগ করা যায়, 21 কে 3 দিয়ে ভাগ করা যায়। লিখব উভয় রাশিকে 3 দ্বারা ভাগ করে। 15 কে 3 দিয়ে ভাগ করলে 5, 21 কে 3 দিয়ে ভাগ করলে 7। তাহলে আমরা লিখব নির্ণেয় সরল অনুপাত 5 অনুপাত 7। গ নম্বরে দেওয়া আছে 45 অনুপাত 36। আমরা লিখব প্রদত্ত অনুপাত সমান 45 অনুপাত 36। আচ্ছা, 45 কে 9 দিয়ে ভাগ করা যায়, 36 কেও 9 দিয়ে ভাগ করা যায়। আমরা লিখব উভয় রাশিকে 9 দ্বারা ভাগ করে। কত পেলাম? 45 কে 9 দিয়ে ভাগ করলে 5 এবং 36 কে 9 দিয়ে ভাগ করলে 4। সুতরাং নির্ণেয় সরল অনুপাত 5 অনুপাত 4। ঘ নম্বরে বলা হচ্ছে 65 অনুপাত 26। আমরা লিখব প্রদত্ত অনুপাত সমান 65 অনুপাত 26 সমান 65 কে 13 দিয়ে ভাগ করা যায়, 26 কেও 13 দিয়ে ভাগ করা যায়। আর আমরা লিখব উভয় রাশিকে 13 দ্বারা ভাগ করে। সুতরাং আমরা কি লিখতে পারবো? সমান চিহ্ন দিয়ে 65 কে 13 দিয়ে ভাগ করলে 5 এবং 26 কে 13 দিয়ে ভাগ করলে পাই 2। সুতরাং নির্ণেয় সরল অনুপাত 5 অনুপাত 2। 3 নম্বরে বলা হচ্ছে সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। ক নম্বরে দেওয়া আছে 2 অনুপাত 3 সমান 8 অনুপাত খালি ঘর। আমরা কিভাবে সমাধান করব? আগে অঙ্কটা তুলে নিব, তারপরে বা দিয়ে শুরু করব। যেহেতু এখানে দুটো পক্ষ আছে, দেখো এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো এইখানে আমরা এই যে অনুপাত, এই অনুপাতকে এভাবে লিখতে পারি, অর্থাৎ প্রথম যেটা থাকবে সেটা উপরে এবং পরে যেটা অনুপাতের উত্তর রাশি যেটা থাকবে সেটা যাবে নিচে। বোঝা গেল? এবার আমরা আড়াআড়ি গুণ করব, মানে কোনাকুনি গুণ করব। যেমন বাম পাশের উপরেরটার সাথে ডান পাশের নিচেরটা, আবার বাম পাশের নিচেরটার সাথে ডান পাশের উপরেরটা। তবে এইখানে একটা বিষয় আমরা খেয়াল রাখবো, যেখানে খালি ঘর থাকবে সেই সাইডটা আগে গুণ করে বাম পাশে বসাবো। এটা একটা টেকনিক, তা না হলে একটা দুটো লাইন বেড়ে যাবে। তো আমরা দেখি 2 এর সাথে কত হবে? খালি ঘর। তার মানে খালি ঘর গুণ 2 সমান 3 গুণ 8। এবার দেখো আমরা খালি ঘরের মান বের করতে যাচ্ছি, সুতরাং খালি ঘর থাকবে আর 2 কে ডান পাশে নিয়ে যাব। তো ডান পাশে নিলে ডান পাশে কি আছে? 3 গুণ 8 আছে, আর নিচে চলে যাবে 2, কারণ বাম পাশে যদি ভাগ থাকে ডান পাশে গেলে গুণ হবে, আর গুণ থাকলে হবে ভাগ। এখানে কি আছে? গুণ আছে, তাহলে কি হবে?
ভাগ হয়ে যাবে। আর ভাগ মানে এই যে দাগ দিয়ে নিচে। আচ্ছা, এবার একটু কাটাকাটি করে দেব। 2 একে 2 আর 4 দ্বিগুণে 8। সুতরাং খালি ঘর সমান কত হলো? 3 গুণ 4। 3 গুণ 4 আমরা একবারে ফলাফল লিখতে পারবো, অথবা আমরা এভাবে গুণ আকারে দেখিয়ে দিতে পারি। সুতরাং খালি ঘর সমান 3 গুণ 4 মানে হলো 12। শেষে আমরা উত্তর লিখবো এভাবে, নির্ণয় উত্তর 2:3 সমান 8 খালি ঘর ছিল, খালি ঘরটা বসাবো এবং তার ভিতরে আমরা যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটা বসিয়ে দিব। খ নম্বরে আছে 5:6 সমান খালি ঘর অনুপাত 36। তাহলে আমরা বা চিহ্ন দিয়ে কি লিখবো? প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে সমান, প্রথমটা উপরে প্রথমটা কি আছে? খালি ঘর, তাহলে খালি ঘর উপরে 36 নিচে। এবার আড়াআড়ি গুণ করব, তবে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যেখানে খালি ঘর থাকবে সেই খালি ঘরের গুণটা আগে করব, অর্থাৎ বাম পাশে রাখবো। তাহলে খালি ঘর গুণ 6 সমান 36 গুণ 5। বুঝতে পারলে? ওকে, এবার 6কে ডান পাশে নিয়ে যাব, যেহেতু এখানে গুণ আছে তাহলে হয়ে যাবে ভাগ, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। এখন একটু কাটাকাটি করে দিব। 6 একে 6, 6 6 36। তাহলে খালি ঘর সমান কত থাকলো? 6 গুণ 5, আর 6 গুণ 5 মানে কত? 30। সুতরাং খালি ঘর সমান 30। নির্ণয় উত্তর হবে 5:6 সমান, এই যে খালি ঘর চিহ্ন দেখো, খালি ঘর ছিল এখানে, সেখানেই থাকবে, সব সংখ্যা ঠিকঠাক মতো থাকবে, শুধু খালি ঘরের ভিতরে কত পেয়েছি সেটা লিখে দিব। গ নম্বরে কি দেওয়া আছে? 7 খালি ঘর সমান 42:54। তাহলে কি হবে? প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে সমান প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে। এরপরে আড়াআড়ি গুণ করব, ওই যে আবার সেই একই কথা, খালি ঘরেরটা আগে গুণ করব। তাহলে খালি ঘর গুণ 42 সমান 7 গুণ 54 অথবা 54 গুণ 7। এটা আগে পরে লিখলে কোনো অসুবিধা নাই, তুমি যদি আগে 7 লেখো 54কে পরে লেখো কোনো অসুবিধা নাই, লিখতে পারো। এবার আমরা খালি ঘরটা রেখে দিব 42, তাহলে এখানে গুণ আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। এবার কাটাকাটি করে দিব। 7 একে 7, 6 7 42, 6 একে 6, 6 9 54। সুতরাং খালি ঘর সমান দেখো 9 গুণ 1 মানে কত হলো? 9, আর নিচে আছে 1, এটার কোনো দরকার নেই। তাহলে আমরা লিখব নির্ণয় উত্তর 7:9 খালি ঘরের ভিতরে সমান 42:54। বুঝতে পারছো তোমরা? ঘ নম্বর অঙ্কে আছে খালি ঘর অনুপাত 9 সমান 63:81। এবার দেখো খালি ঘর আগে আছে, তো খালি ঘর উপরে থাকবে, 9 নিচে যাবে, 63 আগে আছে, 63 উপরে থাকবে, 81 নিচে নামবে। ওকে, আড়াআড়ি গুণ করি। খালি ঘর গুণ 81 সমান 63 গুণ 9, এই যে আমরা ডান পাশে লিখলাম। এরপরে খালি ঘর থাকবে, 81 নিচে চলে গেল। এবার একটু কাটাকাটি করে দিব। দেখো 9 একে 9 আর 9 9 81, আবার 9 একে 9, 7 9 63। সুতরাং খালি ঘর সমান 7 একে 7। সুতরাং নির্ণয় উত্তর 7:9 সমান 63:81। 4 নম্বর সমস্যায় বলা আছে একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5। সম্ভাব্য মান নির্ণয় করে সারণীটা পূরণ করতে হবে। তো দেখো সারণীতে কি আছে? হল ঘরের প্রস্থ মিটার এককে এবং দৈর্ঘ্য মিটার এককে। কত কত প্রস্থ? 10, খালি ঘর 40, খালি ঘর 160, আর এগুলো সবই মিটারে। আর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 25, 50, খালি ঘর 200 এবং খালি ঘর। এই খালি ঘরগুলো আমাদের ফিল আপ করতে হবে। আমরা প্রথমে এই ছকটা উঠিয়ে নিব না, এমনি লিখতে পারবো। কিভাবে লিখবো? দেওয়া আছে হল ঘরটির প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত সমান 2:5। তাহলে আমি কেন তুলেছি? তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি তুলে নিয়েছি। তবে লাস্টে এই খালি ঘরটা অর্থাৎ সারণীটা তুলে খালি ঘরগুলো ফিল আপ করে দিব। দ্বিতীয় অংশের প্রস্থ নাই, দৈর্ঘ্য আছে। তো আমাদের একটা অনুপাত কিন্তু এখানে দেওয়া আছে, কত? 2:5। একটা মজার ব্যাপার দেখো, যেখানে যেটা দেওয়া আছে আমরা অনুপাতের সেই অংশটা দিয়ে ভাগ করে দিব। কিরকম ভাগ করবো একটু খেয়াল করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 50, এটা কি? প্রস্থ, এইটা কি? দৈর্ঘ্য। তাহলে আমরা দৈর্ঘ্যকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, যেটা আছে সেটা দিয়ে ভাগ করব। এখানে দৈর্ঘ্য আছে, তাহলে এটা দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে? দেখো 50 ভাগ 5 সমান কত হবে? 10। তাহলে এই যে অনুপাত, অনুপাত তো সবগুলোতেই একই অনুপাত, তাই না? তাহলে আমরা এই যে প্রস্থের যে অংশটা ছিল কত ছিল? 2, আর আমরা এই যে ভাগফলটা পেলাম কত? 10। এটা কি এককে? মিটার এককে। সমান কত হলো? 20 মিটার। এবার দেখো একটু আমরা মিলিয়ে দেখার চেষ্টা করি। এখানে কত পেলাম? 10, আর অনুপাত ছিল কত? 5। 5 গুণ 10 মানে কত?
50, দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার, 50 মিটার। ঠিক একইভাবে তৃতীয় অংশের প্রস্থ দেওয়া আছে এবার, তাহলে আমরা কি করব, এবার এই যে প্রস্থটা লিখবো, এখানে ভাগ করে দিব প্রস্থ দিয়ে। প্রস্থের অনুপাতটা কত ছিল, 2 দিয়ে, তাহলে এই অনুপাত দিয়ে ভাগ করে দিব, কত পেলাম, 20। তাহলে এখানে আমরা যে 20 সংখ্যাটি পেলাম, ওইটা দিয়ে আমরা দৈর্ঘ্য বের করব। কিভাবে, দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য দেখো এখানে অনুপাত আছে 5, তাহলে 5 গুণ কত, গুণ এই যে ভাগফল যেটা পেলাম এইটা 20 মিটার, তার মানে কত হলো, 5 20 100 মিটার। আচ্ছা, এরপরে দেখো চতুর্থ অংশের প্রস্থ কত, ফাঁকা, আর দৈর্ঘ্য কত আছে 200। ঠিক একইভাবে আমরা এই 200 কে ভাগ করে দিব। 200 কে কত দিয়ে ভাগ করব, ভাগ করব হচ্ছে এই যে, যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে দৈর্ঘ্যের অনুপাত দিয়ে ভাগ করব, কত হবে, 40। ওকে, তাহলে আমরা এইটা দিয়ে আমরা প্রস্থটা বের করে ফেলবো। কত, প্রস্থের অনুপাত কত আছে 2, 2 কে গুণ করব কত দিয়ে, 40 দিয়ে, এত কি মিটার, সমান কত হবে, 80 মিটার। আচ্ছা, এবার একটু দেখো লাস্টের যে অংশটা, পঞ্চম অংশের প্রস্থ দেওয়া আছে 160 আর দৈর্ঘ্য ফাঁকা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 160 কে ভাগ করে দিব কত দিয়ে, এই যে এটা দিয়ে, 2 দিয়ে, কত করব, 80। তাহলে পঞ্চম অংশের যে দৈর্ঘ্য আছে এটা বের করতে হলে কি করতে হবে, পঞ্চম অংশের যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতের দৈর্ঘ্য দিব কত, 5, অনুপাতের দৈর্ঘ্য 5 আর ভাগফল পেয়েছি কত, 80 মিটার, সমান কত হবে, 400 মিটার। আশা করি বুঝতে পেরেছ। এখন এই যে ভাগ করে ভাগফল অথবা গুণ করে গুণফল সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করা হলো। কত পেয়েছি আমরা, এইখানে পেয়েছি হচ্ছে 20, তাহলে লিখব 20। তৃতীয় অংশে কত পেয়েছিলাম, দৈর্ঘ্য কত পেয়েছিলাম, 100, তাহলে এখানে লিখব 100। আচ্ছা, চতুর্থ অংশে আমরা প্রস্থ কত পেয়েছিলাম, 80, তাহলে এখানে লিখব 80। এবং পঞ্চম অংশের দৈর্ঘ্য কত পেয়েছিলাম, 400, তাহলে এখানে লিখব 400। 5 নম্বরে কিছু অনুপাত দেওয়া আছে, আমাদেরকে দেখাতে হবে কোন অনুপাতগুলো সমতুল অনুপাত। আমরা জানি কোন অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে সমতুল অনুপাত পাওয়া যায়। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখি প্রথম যে অনুপাতটা আছে, এভাবে লিখবো আমি প্রদত্ত অনুপাতগুলো, যেগুলো উদ্দীপকে অথবা তোমার প্রশ্নে দেওয়া আছে সেগুলো আগে লিখবো, তারপরে লিখবো এখানে লিখে প্রথম যে অনুপাত 12:18 এটা লিখবো, 12:18 লিখে এবার দেখো 12 কে কি করা যায়, ভাগ করতে পারি কত দিয়ে, 6 দিয়ে, আর 18 কে 6 দিয়ে ভাগ করা যায়, তাহলে ভাগ করে দিলাম, সমান কত হয়, 2। আর এখানে 18 কে 6 দিয়ে ভাগ করলে হয় 3, তাহলে আমরা একটা অনুপাত পেলাম কত, 2:3। আমরা একটু মার্কিং করে রাখলাম বোঝানোর সুবিধার্থে, তোমাদের মার্কিং করার দরকার নেই, আর করলেও পেন্সিল দিয়ে মার্কিং করবে। তাহলে 12:18 আসলে 2:3। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখি আর কোন অনুপাত এই জায়গায় আসতে পারে। আমরা 6:9 এই অনুপাতটাকে নেই। দেখো 6:9 সমান আমরা কি লিখতে পারি, 6 কে 3 দিয়ে ভাগ করতে পারি, আবার 9 কেও 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে কি দাঁড়ালো, 6 কে 3 দিয়ে ভাগ করলে হয় 2 অনুপাত, 9 কে 3 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে এইখানে দেখো 12:18 আসলে 2:3, আবার 6:9 এটা আসলে 2:3। আবার একটা অনুপাত দেওয়া আছে দেখো 2:3, সুতরাং আমরা কি পাচ্ছি, 2:3। এইটাকে আর কিছু করা লাগবে না। কারণ কি, কারণ হচ্ছে এই যে দেখো এই অনুপাত আর এই 2:3 এরা 3 জনই আসলে একই অনুপাত, সুতরাং আমরা লিখব কি, লিখব 12:18, 6:9 আর কি 2:3 সমতুল অনুপাত। এখন দেখো 6:18 লিখলাম, 6:18, 6 কে 6 দিয়ে ভাগ করা যায়, 18 কে 6 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত হলো, 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, 18 কে 6 দিয়ে ভাগ করলে 3। আচ্ছা, এরপরে আমরা চলে যাই 2:6 এই অনুপাতটার কাছে, 2:6।
দেখো 2 কে 2 দিয়ে ভাগ করা যায়, আবার 6 কে 2 দিয়ে ভাগ করা যায়। কত হয়? 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। আর 1:3 এটা একটা হুবহু অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা লিখব 6:18, তারপরে 2:6, আরেকটাকে 1:3, 1:3। এরা তিনজন, এই তিনটা অনুপাত আসলে সমতুল অনুপাত। এখন দেখো তিনটা অনুপাত বাকি আছে, কে কে? 15:10 কোথায় আছে? এই যে 15:10। 15 কে 5 দিয়ে ভাগ করা যায়, 10 কে 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত হয়? 15 কে 5 দিয়ে ভাগ করলে 3, আর 10 কে 5 দিয়ে ভাগ করলে 2। আরেকটা অনুপাত আছে 12:8, 12:8। 12 কে 4 দিয়ে ভাগ করা যায়, 8 কে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত পেলাম? 3:2। আরেকটা অনুপাত একেবারে হুবহু দেওয়া আছে 3:2। সুতরাং আমরা কি লিখতে পারি? 15:10, 12:8, আরেকটা অনুপাত কত? 3:2। এই তিনটা অনুপাত সমতুল অনুপাত। 6 নম্বরে কয়েকটা অনুপাত দেওয়া আছে, সরল অনুপাত দেওয়া, এদেরকে মিশ্র অনুপাতে প্রকাশ করতে হবে। তো দেখো অনুপাতগুলো আমরা লিখব ক নাম্বার দিয়ে? প্রদত্ত অনুপাতগুলো 3:5, 5:7 আর 7:9। এখানে দেখো মিশ্র অনুপাত নির্ণয় করার সিস্টেমটাকে এটা আমরা একটু বুঝে নেই। পূর্ব রাশি যতগুলো আছে তাদেরকে গুণ করে দিব, আর উত্তর রাশি যতগুলো আছে তাদেরকে গুণ করে দিব। তাহলে লিখব কি? লিখব অনুপাতগুলোর পূর্ব রাশিগুলোর গুণফল। পূর্ব রাশি কত? 3, 5 এবং 7। 3 গুণ 5 গুণ 7 সমান 105। আচ্ছা, এবং উত্তর রাশিগুলোর গুণফল 5 গুণ 7 গুণ 9। এই যে 5 গুণ 7 গুণ 9 সমান কত? 315। তারপরে লিখব সুতরাং নির্ণয় মিশ্র অনুপাত সমান, এই যে প্রথম যেটা পেলাম পূর্ব রাশির গুণফল যেটা, সেটা হবে পূর্ব রাশিতে অর্থাৎ 105 অনুপাত উত্তর রাশি কত পেয়েছি? উত্তর রাশিগুলোর গুণফল যা হবে তা, অর্থাৎ 315। এখন দেখো 105 কে 105 দিয়ে ভাগ করা যায়, আবার 315 কেও 105 দিয়ে ভাগ করা যায়। 105 কে 105 দিয়ে ভাগ করলে 1, আর 315 কে 105 দিয়ে ভাগ করলে 3। তাহলে এটাই হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। খ নম্বরের জন্য দেখো প্রদত্ত অনুপাতগুলো ওই অনুপাতগুলোকে জাস্ট ঘোরায় দিছে। 5:3, 7:5, 9:7। তাহলে আমরা আগের মতো করে অনুপাতগুলো পূর্ব রাশিগুলোর গুণফল বের করব। কে কে আছে? 5, 7, 9। 5 গুণ 7 গুণ 9 তার মানে হলো 315। আর উত্তর রাশিগুলোর গুণফল কত হবে? 3 গুণ 5 গুণ 7। 3 গুণ 5 গুণ 7 মানে হলো 105। সুতরাং নির্ণয় মিশ্র অনুপাত কত হবে? এই যে দেখো পূর্ব রাশি পেয়েছি, অর্থাৎ পূর্ব রাশিগুলোর গুণফল হবে পূর্ব রাশি, আর উত্তর রাশিগুলোর গুণফল হবে উত্তর রাশি। তাহলে 315 আর 105 ঠিক আগের মতোই, জাস্ট উল্টা আসছে। তাহলে 315 কে 105 দিয়ে ভাগ করব, আর 105 কে 105 দিয়ে ভাগ করব। কত হলো? 3:1। আগেরটা আসছিল কত? 1:3, আর এটা হচ্ছে 3:1। 7 নম্বরে একটা অনুপাত দেওয়া আছে 9:16। এটাকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে হবে। তো কিভাবে? দেখো আমরা লিখব প্রদত্ত অনুপাত সমান 9:16। আমরা একটা বিষয় জানি, সরল অনুপাতে উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশিতে বসালেই ব্যস্ত অনুপাত তৈরি হয়। তাহলে আমরা এই কথাটা লিখব, তারপর লিখব সুতরাং নির্ণয় ব্যস্ত অনুপাত, যেটা উত্তর রাশিতে ছিল সেটাকে পূর্ব রাশিতে আনবো, আর পূর্ব রাশিকে নিয়ে যাব উত্তর রাশিতে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে নির্ণয় ব্যস্ত অনুপাত। 8 নম্বরে কয়েকটা অনুপাত দেওয়া আছে ক, খ, গ। তো 3টা অনুপাত দেওয়া আছে, বলা হচ্ছে কোনটি একক অনুপাত আর কোনটি নয়। তো দেখো প্রদত্ত অনুপাত ক নম্বরে কি দেওয়া আছে? 16:13। আমরা লিখব প্রদত্ত অনুপাত সমান 16:13। আমরা জানি অনুপাতটির পূর্ব ও উত্তর রাশি যদি সমান হয় তাহলে সেটা একক অনুপাত, আর সমান না হলে একক অনুপাত নয়। একেবারে সিম্পল কথা। তাহলে আমরা লিখব অনুপাতটির পূর্ব ও উত্তর রাশি সমান নয়। 16 আর 13 তো সমান নয়, একই নয়, দুটো আলাদা আলাদা সংখ্যা। সুতরাং আমরা লিখব অনুপাতটির পূর্ব ও উত্তর রাশি সমান নয়। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং অনুপাতটি একক অনুপাত নয়। আচ্ছা, খ নম্বর অঙ্ক দেখো আমি একেবারে এখানে করে দিচ্ছি। আছে কত? 13 এবং 17। এই 13 এবং 17 এই দুটো অনুপাত কি সমান? অর্থাৎ দুটো রাশি কি সমান? 13 আর 17 না, একই সংখ্যা না। তাহলে ঠিক আগের মতোই লিখবো অনুপাতটি পূর্ব ও উত্তর রাশি সমান নয়, সুতরাং অনুপাতটি একক অনুপাত নয়। আচ্ছা, গ নম্বরে কি আছে? গ নম্বর অঙ্কে
দেওয়া আছে 21-21, অর্থাৎ পূর্ব এবং উত্তর রাশি দুটোতে 21-21 আছে, 21:21। আচ্ছা, অনুপাতটির পূর্ব ও উত্তর রাশি কি সমান নয় নাকি সমান? অবশ্যই সমান, তাহলে আমরা লিখব সমান। তাহলে অনুপাতটি একক অনুপাত, অবশ্যই একক অনুপাত। বুঝতে পেরেছো তোমরা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইটা হাতে নাও এবং 9 নম্বর প্রশ্নটা পড়ো। দেখো 550 টাকাকে 5:6 ও 4:7 এই অনুপাতে ভাগ করো। ওকে, অঙ্কটা বিভিন্ন পদ্ধতিতে করা যায়, আমি তোমাদেরকে দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথম পদ্ধতির সমাধান করছি, লিখব দেওয়া আছে মোট টাকার পরিমাণ 550 টাকা আর প্রথম অনুপাত সমান 5:6। তাহলে দেখো অনুপাতের যে রাশি দুটো আছে 5 এবং 6 এই দুটোকে যোগ করে দিতে হবে। অনুপাতটির রাশি দ্বয়ের যোগফল সমান 5 যোগ 6 সমান কত? 11। এইটা আমরা লিখব। তাহলে প্রথম অংশে যে টাকার পরিমাণ হবে সেটা হবে এই 550 টাকা, তার সাথে গুণ করব। প্রথমে কি আছে 5 উপরে যাবে আর যোগফলটা নিচে আসবে, তার মানে 5/11। এখন দেখো 11 আর 550 কে যদি আমি কাটাকাটি করি, 11 একে 11, 50 11 তে 550। এখন যদি আমি চিন্তা করি যে কাটাকাটি করতে চাই না, কোনো সমস্যা নেই, এখানে শুধুমাত্র 5 গুণ 50 গুণ করলে কত হয় এটা তোমরা রাফ করে দেখাতে পারো। আর রাফ দেখানোর প্রয়োজন নেই, রাফ করে নিলেও হবে, অর্থাৎ 250 টাকা। ঠিক একই ভাবে 11 এর সাথে 550 কাটাকাটি করলে আমরা জানি 50 হয়, 50 গুণ 6 মানে হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় অংশে। একই ভাবে আমরা লিখব দ্বিতীয় অনুপাত সমান 4:7। অনুপাতের রাশি দ্বয়ের যোগফল কত? 4 যোগ 7 সমান 11। তাহলে এই ক্ষেত্রে এই অনুপাতের ক্ষেত্রে প্রথম অংশ কত হবে? ওই একই ভাবে 550 টাকা গুণ 4/11। 4 কেন? 4 হচ্ছে প্রথম অংশ, অর্থাৎ পূর্ব রাশি ছিল। তাহলে 4 আর যোগফল যাবে নিচে 4/11। তো 11 এর সাথে 550 কাটলে তোমরা জানো 50। 50 গুণ 4 মানে কত? 200 টাকা। আচ্ছা, দ্বিতীয় অংশ কত হবে? 550 টাকা গুণ 7/11। 7 কেন? অনুপাতে 7 আছে তাই। তাহলে 7/11। তো এখানে 550 গুণ 7 মানে হচ্ছে 350 টাকা। এবার আমরা ফলাফল লিখব এভাবে, ভাগকৃত টাকার পরিমাণ 250 টাকা 300 টাকা। কোথায় পেলাম? এই যে প্রথম যে ভাগটা ছিল, প্রথম অনুপাতের ভাগ ছিল 250 টাকা আর 300 টাকা। দ্বিতীয় অনুপাতের ভাগ কত ছিল? 200 টাকা এবং 350 টাকা। এটা আমরা উত্তরে লিখব। এবার আমরা বিকল্প পদ্ধতিতে একটু দেখে নিব। আগের মতো লিখব দেওয়া আছে মোট টাকার পরিমাণ 550 টাকা, প্রথম অনুপাত সমান 5:6। মনে করি প্রথম অংশ 5x টাকা, এই যে 5 এর সাথে একটা চলক ধরে নিব। তোমরা ক ধরতে পারো অথবা x y z যে কোনো কিছু ধরে নিতে পারো। আমরা ধরলাম x টাকা, তার মানে প্রথম অংশ 5x টাকা এবং দ্বিতীয় অংশ 6x টাকা। তাহলে দেখো প্রথমে যদি 5x হয় এবং পরে যদি 6x হয়, এই দুটোকে যোগ করলে কত টাকা হওয়ার কথা? 550 টাকা। তাহলে আমরা লিখব প্রশ্নমতে 5x যোগ 6x সমান 550। দেখো 5x আর 6x মানে কত? 11x সমান 550। এভাবে বাদ দিয়ে করতে হবে। তাহলে এবার 11 কে ডান পাশে নিয়ে যাব, যেহেতু x এর সাথে 11 গুণ আকারে আছে, ডান পাশে নিলে ভাগ হয়ে যাবে। তাহলে x সমান কত? 550 ডিভাইডেড বাই 11। সুতরাং x সমান কত? 550 কে 11 দিয়ে ভাগ করলে 50। তাহলে প্রথম অংশ সমান কত? 5x টাকা সমান x এর মান বসিয়ে দিব। 5 গুণ x এর পরিবর্তে যে কত? 50। তাহলে 50 লিখব। আর 5 গুণ 50 টাকা মানে হচ্ছে 250 টাকা। আর দ্বিতীয় অংশ কত? 6x টাকা আর 6 গুণ x মানে হচ্ছে 50 টাকা সমান 300 টাকা। এবার দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আমরা টাকার অঙ্ক বের করব। প্রথমটার মতই আমরা লিখব দ্বিতীয় অনুপাত সমান 4:7। মনে করি প্রথম অংশ 4x টাকা এবং দ্বিতীয় অংশ 7x টাকা। প্রশ্নমতে 4x যোগ 7x সমান 550, বা এই 4 আর 7 যোগ করলে কত? 11। তার মানে 4x যোগ 7x মানে 11x সমান 550। তাহলে x সমান কত? 550 ডিভাইডেড বাই 11। সুতরাং x সমান 50। আগের বারও কিন্তু x সমান 50ই আসছিল। যাই হোক, প্রথম অংশ সমান কত? 4x টাকা, তার মানে 4 গুণ 50 টাকা মানে 200 টাকা। আর দ্বিতীয় অংশ সমান 7x টাকা, তার মানে হলো 7 গুণ 50 টাকা সমান 350 টাকা।
আগের মতোই উত্তর কিন্তু একই ভাবে লিখতে হবে। আমরা যে পদ্ধতিতে অঙ্ক করি না কেন আমরা উত্তর আগের মতোই লিখব। ভাগকৃত টাকার পরিমাণ কত ছিল? প্রথম যে অনুপাত ছিল সেখানে ছিল 250 টাকা ও 300 টাকা, এবং দ্বিতীয় যে অনুপাত সেখানে কত টাকা? 200 টাকা আর কত পেলাম? 350 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের যে পদ্ধতিতে ভালো লাগে সেই পদ্ধতিতে তোমরা সমাধান করবে, কোনো সমস্যা নেই। 10 নম্বর প্রশ্নে বলা আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? এখানেও একাধিক পদ্ধতিতে অঙ্ক করা যায়। আমি তোমাদেরকে সবচেয়ে সহজ পদ্ধতিটা দেখাচ্ছি। আগে লিখবো, দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, এখানে সমান চিহ্ন ইউজ করতে পারো, না করলে কোনো সমস্যা নেই, 14:3, এবং পিতার বয়স 56 বছর। তাহলে আমরা এই কথাটাকে একটু সুন্দর করে যদি লিখি যে সুতরাং পিতার বয়স অনুপাত পুত্রের বয়স সমান 14:3। আচ্ছা, এবার বা চিহ্ন দিয়ে সমাধান করা শুরু করব। বা চিহ্ন নিব। দেখো প্রথমটা উপরে আর দ্বিতীয়টা নিচে, এরকম অঙ্ক এর আগেও আমরা করেছি। তাহলে পিতার বয়স ডিভাইডেড বাই কে, পুত্রের বয়স সমান 14 আগে আছে, তাহলে 14 উপরে, পরে আছে কে, উত্তর রাশিকে 3 যাবে নিচে, তাহলে 14 ডিভাইডেড বাই 3। এবার দেখো পিতার বয়স কত আছে? এই 56 বছর। তাহলে আমরা এখানে পিতার বয়সের পরিবর্তে লিখব 56 বছর, আর নিচে পুত্রের বয়স সমান 14 ডিভাইডেড বাই 3, এটা থাকবে। ওকে, এবার আড়াআড়ি গুণ করব। এই যে পুত্রের বয়সের সাথে 14 গুণ আর 56 বছরের সাথে 3 গুণ, মানে বাম পাশের উপরে ডান পাশের নিচে, বাম পাশের নিচে ডান পাশের উপরে। তো আমরা এই সাইডটা আগে গুণ করব, কারণ আমরা পুত্রের বয়স নির্ণয় করতে হবে। এইজন্য ওটাকে ডান পাশে না ফেলে আমরা আগে এই গুণটা করব। তাহলে কত হবে? 14 গুণ পুত্রের বয়স, 14 গুণ পুত্রের বয়স সমান 3 গুণ 56 বছর। ক্লিয়ার? ওকে, পুত্রের বয়স সমান তাহলে কত হবে? 14 যদি ডান পাশে যায় তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, কারণ এই পাশে পুত্রের বয়সের সাথে গুণ আকারে আছে। এখন দেখো আমরা যদি কাটাকাটি করে দিই, 14 একে 14 আর 4 14 তে 56, 3 এবং 4 গুণ করলে কত হয়? 12 বছর। তাহলে আমরা লিখব সুতরাং পুত্রের বয়স 12 বছর, আর নির্ণেয় পুত্রের বয়স আমরা উত্তর লিখে দিব 12 বছর। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটি সংখ্যার যোগফল 630 এবং সংখ্যা দুটির অনুপাত 10:11। তাহলে এইটার সমাধান কিভাবে করব? দেখো আমরা আগে লিখব, দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত 10:11 এবং তাদের যোগফল 630। অনুপাতটির রাশি দুটির যোগফল কত হবে? অনুপাতের রাশি দুটি হচ্ছে 10 এবং 11, তাদের যোগফল হবে 10 যোগ 11 সমান 21। তাহলে প্রথম সংখ্যাটি হবে 630 গুণ এই যে প্রথম অনুপাত যেটা সেটা উপরে, আর তাদের যোগফল যাবে নিচে। এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, 21 একে 21 আর 21 দিয়ে 630 কে কাটলে হবে 30। এবার যদি গুণ করে দেই, 30 এবং 10 গুণ করলে হয় 300। ঠিক একই ভাবে দ্বিতীয় সংখ্যাটি 630 গুণ এই যে দ্বিতীয় রাশি যেটা অর্থাৎ উত্তর রাশি, আর নিচে যাবে কত? টোটাল যেটা ছিল অর্থাৎ 21। একই ভাবে আমরা 21 একে 21 কেটে দিলাম, আর এখানে 30 গুণ 11 মানে হচ্ছে 330। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় সংখ্যা দুইটি 300 ও 330। 12 নম্বরে কি বলা হয়েছে? দুইটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে 5:7 আর দ্বিতীয় বইটির মূল্য দেওয়া আছে 84 টাকা। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে যে প্রথম বইটির মূল্য কত। ঠিক আছে, আমরা লিখব দেওয়া আছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7 এবং দ্বিতীয় বইটির মূল্য 84 টাকা, যা আমাদের উদ্দীপকে দেওয়া আছে সেটা লিখব। সুতরাং আমরা এটা বলতেই পারি প্রথম বইটির মূল্য অনুপাত দ্বিতীয় বইটির মূল্য সমান 5:7। এবার আমরা বা দিয়ে আগে ওই যে পিতা পুত্রের অঙ্কের সমাধানের মতো আমরা সমাধানটা করব। বা দিয়ে প্রথম বইটির মূল্য দ্বিতীয় বইটির মূল্য কত ছিল সেটা বসিয়ে দেব। এই যে দ্বিতীয় বইটির মূল্য হচ্ছে 84 টাকা, তাহলে প্রথম বইটির মূল্য অনুপাত 84 টাকা সমান 5:7। এবার আমরা এই অনুপাতটাকে উপরে নিচে লিখব, অর্থাৎ প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে, ডান পাশেও ঠিক তাই, প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে। ওকে, এবার বাকি আমরা কি করব? প্রথম বইটির মূল্য যে আড়াআড়ি গুণ করে দিব। তাহলে দেখো প্রথম বইটির মূল্য অর্থাৎ বাম পাশের যে উপরে তার সাথে গুণ হবে ডান পাশের নিচেরটা। নিচে কত আছে? 7। তাহলে প্রথম বইটির মূল্য গুণ 7 সমান
5 গুণ 84 এবং এককটা অবশ্যই লিখব টাকা। তাহলে এবার এই 7 টাকে ডান পাশে নিব, তাহলে বা প্রথম বইটির মূল্য সমান 7 যদি ডান পাশে যায়, এখানে গুণ আছে তাহলে ডান পাশে গেলে ভাগ হবে। তাহলে কি হলো, প্রথম বইটির মূল্য কত হবে, এখানে আমরা একটু কাটাকাটি করে দিব, 7 একে 7 আর 7 12 তে 84। এখন 12 গুণ 5 মানে কত, 60 টাকা। তাহলে আমরা কি পেলাম, প্রথম বইটির মূল্য পেলাম 60 টাকা। তারপরে উত্তর লিখব, নির্ণয় প্রথম বইটির মূল্য 60 টাকা। 13 নম্বর সমস্যায় বলা হয়েছে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। আমরা লিখব, দেওয়া আছে গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 এবং গহনার ওজন 20 গ্রাম। অনুপাতের রাশিদ্বয়ের যোগফল 3 + 1 = 4। তো এখানে সমান চিহ্ন দিবা, যোগফল সমান 3 + 1 = 4। সুতরাং গহনায় সোনার পরিমাণ কত, 20 গ্রাম। এর এই দেখো এখানে এই অনুপাতটা কার, এখানে সোনা, আগে সোনা পরে খাদ, তাহলে আগে সোনা পরে খাদ, তাহলে এই 3 যাবে উপরে আর টোটাল যেটা সেটা যাবে নিচে। তাহলে 20 গ্রাম ছিল আমাদের গহনার ওজন, তার সাথে এর মানে গুণ, তাহলে 3 / 4 অংশ। এখন যদি আমরা একটু কাটাকাটি করে দেই, এখানে 4 একে 4, 4 5 20, তাহলে 5 গুণ 3 মানে হলো 15 গ্রাম। আচ্ছা, এবং খাদের পরিমাণ সমান 20 গ্রামের 1 / 4 অংশ, কারণ কি খাদ ছিল 1, অর্থাৎ 1 অংশ কত অংশের, 4 অংশের, টোটাল অংশ ছিল 4, 4 এর 1 অংশ হচ্ছে খাদ আর 3 অংশ হচ্ছে সোনা। তাহলে 20 গ্রামের 1 / 4 অংশ, 4 একে 4, 4 5 20 আর 5 একে 5 গ্রাম। তাহলে আমরা সোনা এবং খাদের পরিমাণ বের করে ফেলেছি। সোনার পরিমাণ 15 গ্রাম, খাদের পরিমাণ 5 গ্রাম। উত্তর লিখব, সোনার পরিমাণ 15 গ্রাম এবং খাদের পরিমাণ 5 গ্রাম। 14 নম্বর সমস্যায় বলা হয়েছে 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত। আমরা লিখব, দেওয়া আছে 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। আবার দেখো দেওয়া আছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। সময়ের সাথে দূরত্বের কি সম্পর্ক, দূরত্ব যদি বেশি হয় তাহলে সময় বেশি লাগবে, দূরত্ব যদি কম হয় তাহলে কিন্তু সময় কম লাগবে। তাহলে আমরা এই কথা লিখতে পারবো, প্রশ্ন মতে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব অনুপাত দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সমান 2:3। ওকে, এরপরে বাকি আমরা অঙ্কটার সমাধান করব। দেখো প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত ছিল, 5 কিলোমিটার। এই যে যেটা আমরা আগে তুলে নিয়েছি, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, তাহলে এইটার পরিবর্তে আমরা লিখলাম 5 কিলোমিটার অনুপাত দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সমান ডান পাশে যা ছিল তা, অর্থাৎ 2:3, 2:3 থাকবে। এবার দেখো আমরা একটা অনুপাতকে উপরে নিচে লিখতে পারি, প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে, ডান পাশে ঠিক তাই, প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে। এবার আড়াআড়ি গুণ করে দিব, তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব এটার সাথে গুণ হবে কত, 2 এর, তাহলে 2 গুণ দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সমান এই যে 3 গুণ হচ্ছে কত, 5, তাহলে আমরা লিখব 3 গুণ 5 কিলোমিটার। এখন দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে বা দিয়ে যাব, এটা কিন্তু গুণ করা যাবে না। দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সমান কত হবে, তাহলে দেখো 3 গুণ 5 মানে কি 15, আর এই যে 2, এই 2টা যদি ডান পাশে চলে যায় তাহলে এখানে যেহেতু গুণ আছে তাহলে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 15/2 কিলোমিটার। এটা কোন ধরনের ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর আমরা জানি কোন অঙ্কের সমাধানের ক্ষেত্রে যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তাকে অবশ্যই মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তো এটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। 15কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি অবস্থা দাঁড়ায়, 2 15 এর ভিতরে 7 বার যায়, 7 × 14, নিচে থাকে কত, 1। তাহলে যেটা ফলাফল পাবো সেটা আগে লিখবো, যেটা অবশিষ্ট থাকবে সেটা উপরে, আর যা দিয়ে ভাগ করেছি সেটা থাকবে নিচে। দ্যাট মিন্স 7.5 কিলোমিটার। তাহলে উত্তর লিখবো 7.5 কিলোমিটার।
15 নম্বর সমস্যায় বলা হয়েছে পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? আমরা লিখব দেওয়া আছে পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2 এবং চিনির পরিমাণ 4 কেজি। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে দুধের পরিমাণ অনুপাত চিনির পরিমাণ সমান 7:2। এবার দেখো বা দিয়ে আমরা লিখব দুধের পরিমাণ অনুপাত চিনির পরিমাণ কত 4 কেজি সেটা লিখে দিব সমান ডান পাশে যা থাকবে তা অর্থাৎ 7:2। বা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে অনুপাতকে আমরা উপরে নিচে লিখব। দুধের পরিমাণ থাকবে উপরে 4 কেজি অর্থাৎ দ্বিতীয়টা যাবে নিচে। তাহলে দুধের পরিমাণ অনুপাত 4 কেজি সমান 7/2 এভাবে লিখব। আচ্ছা এবার আর গুণ করে দিব। দেখো 2 এর সাথে গুণ হবে দুধের পরিমাণ, তার মানে 2 গুণ দুধের পরিমাণ সমান 7 গুণ 4 কেজি। আচ্ছা দুধের পরিমাণ এর পরের লাইনে বাদে আমরা যাব। দুধের পরিমাণ সমান কত? 4 সাথে কত? 28 আর এই 2 নিচে চলে গেল, তাহলে ভাগ হয়ে গেল। তো 28 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 14 কেজি পেলাম। আচ্ছা এইখানে একটা বিষয় আছে, যদি 7 গুণ 4 অর্থাৎ গুণফলটা না লিখে 7 গুণ 4 রেখে দিয়ে তারপরে 2 দিয়ে কাটাকাটি করে দেই তাহলেও কিন্তু হবে। অর্থাৎ বিষয়টা এরকমই হবে 7 গুণ 4 ডিভাইডেড বাই 2। আমরা গুণ করলাম না, গুণ না করে এভাবে কাটাকাটি করতে পারি। 2 একে 2, 4 2 দুগুণে 4, তাহলে কত হলো? 7 দ্বিগুণে 14। এভাবেও করতে পারি, আবার এভাবেও করা যাবে, কোনো সমস্যা নেই। 7 গুণ 4 কেজি তার মানে 28 কেজি লিখলাম, আর এখানে ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 14 কেজি। উত্তর লিখব পায়েসে দুধের পরিমাণ 14 কেজি। 16 নম্বরে বলা হয়েছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? প্রশ্ন নাম্বার 1। এরপর আরো প্রশ্ন আছে। মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত হবে? আমরা লিখব দেওয়া আছে কম্পিউটার দুটির দামের অনুপাত 5:6। এখানে সমান চিহ্ন ইউজ করবা। আর প্রথম কম্পিউটারের দাম 25,000 টাকা, এই ব্যাপারটুকু আমরা আগে তুলে নিব। তাহলে আমরা এটা লিখতে পারি যে সুতরাং প্রথমটির দাম অনুপাত দ্বিতীয়টির দাম সমান 5:6। বা দিয়ে আমরা আবার করব প্রথমটির দাম কত ছিল? 25,000 টাকা ছিল, তাহলে 25,000 টাকা প্রথমটির দামের পরিবর্তে লিখব 25,000 টাকা অনুপাত দ্বিতীয়টির দাম সমান কত? 5:6। এবার ওই যে আগের মতো করে ভগ্নাংশ আকারে লিখব। 25,000 উপরে দ্বিতীয়টি যেটা সেটা নিচে যাবে, উপরে 5 নিচে 6। এই ব্যাপারটা তোমরা এতক্ষণে বুঝে গেছো। এবার আর গুণ করব, তাহলে দ্বিতীয়টির দামের সাথে 5 গুণ হবে। 5 গুণ দ্বিতীয়টির দাম সমান 6 গুণ 25,000 টাকা। বা দ্বিতীয়টির দাম সমান কত? 5। এবার ডান পাশে দিলে ভাগ হয়ে যাবে। এবার কিন্তু আমরা গুণ করে দেইনি, কাটাকাটি করেছি। 5 এর সাথে 25,000 এর যদি কাটাকাটি করি 5 একে 5 আর 5 দিয়ে 25,000 কে ভাগ করলে 5,000। 6 গুণ 5,000 টাকা, তার মানে হচ্ছে 30,000 টাকা। এখন দেখো এই যে আমরা দ্বিতীয়টির দাম বের করে ফেলেছি, কিন্তু এবার বলা হচ্ছে যে প্রথমটির দাম বাড়ছে। কত টাকা বাড়ছে? 5,000 টাকা। ওকে, তাহলে মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম এখন কত হবে? আগে ছিল 25,000, এখন 5,000 টাকা যোগ হলো, তাহলে হবে 30,000 টাকা। এখন কম্পিউটার দুটির দামের অনুপাত সমান কত হবে? প্রথমটির দামও কিন্তু এখন 30,000, আবার দ্বিতীয়টির দাম বের করেছিলাম কত? 30,000 টাকা। তাহলে 30,000 অনুপাত 30,000। যদি পূর্ব রাশি এবং উত্তর রাশি একই হয় সেই অনুপাতকে কিন্তু আমরা একক অনুপাত বলি। তো দেখো আমরা পরের লাইনে সমান চিহ্ন দিয়ে উভয় রাশিকে যদি 30,000 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 1, এটাও হয়ে যাবে 1। দ্যাট মিন্স 1:1। তাহলে এটি একটি কি অনুপাত? একক অনুপাত। এই কথাটি আমরা লিখে দিব এবং উত্তর লিখব দ্বিতীয় কম্পিউটারটির দাম 30,000 টাকা আর মূল্য বৃদ্ধির ফলে কম্পিউটার দুটির দামের অনুপাত হবে 1:1, যা একটি একক অনুপাত।